welcome to Didi #1 Season 8, co-powered by Berger Home Shield, special partner Cucina Small Appliances. দিদি মানে একার কাঁধে নেওয়া অনেক ভার, দিদি মানে সমাজ সেবা, সবার উপকার। এইভাবেই দিদিরা একা হাতে দায়িত্ব নিয়ে সংসারের কাজ করছেন, রোজগার করে পরিবারের পাশে দাঁড়াচ্ছেন, আবার সেই সঙ্গে নিজেকে সঁপে দিয়েছেন সমাজের কল্যাণে। সেই রকমই চারজন দিদিকে নিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসুন। প্রথমে আছেন পাপিয়া সরকার। দিদি আমি আসছি সোদপুর থেকে। আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে লেজেন্ড। প্রথমে গল্প করে একটু করে পাপিয়ার সাথে সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত এবং ছোটবেলা থেকে তার জন্য তোমার চেষ্টা চলেছে। যখন আমি ক্লাস 10-এ পড়ি, বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। তো ওই সময় বাবা আমার সবে ক্লাস 10-এ উঠেছে, আমার বিয়ে দিয়ে দেয়। বাবার মুখের দিকে তাকিয়ে দিদি আমাকে বিয়েটা মেনে নিতে হয়েছিল অনিচ্ছা সত্ত্বেও। কিন্তু ভগবান আছেন, তাই শ্বশুরবাড়ি বা আমার স্বামী এতটাই ভালো হয়েছিল যে আমার মনের সবচেয়ে বড় ইচ্ছাটা পূর্ণ করতে দিদি আমাকে পুরোপুরি সাহায্য করেছে। তো তখন ব্লাড ডোনেশনের চল একমাত্র ছিল যে ছেলেরাই দেবে, মানে লোকের উপকার করতে ছেলেরাই যাবে, মেয়েরা ঘরবন্দি। কিন্তু আমার স্বামীর কাছে আমার প্রথম যাওয়া ছিল ওই 16 বছর বয়সে যে আমি কিন্তু ব্লাড ডোনেট করব। ছেলেদের মতো আমি ব্লাড ডোনেট করতে যাই। তো উনি আমার ব্লাড ডোনেশনটা মেনে নেয়, কিন্তু আমার মাকে আমি জানাতে পারি না। আমার মা খুব রাগী এবং বললে মেনে নেবে না। কিন্তু আমার স্বামীর সাপোর্টে আমি তখন থেকে ব্লাড ডোনেট করিয়ে দিই। হাজব্যান্ডের যেহেতু বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্টের বিজনেস যেতে হতো, আমিও ওনার সাথে খুব ঘুরেছি। সেই সময় আমি যখন ম্যাড্রাস, ভেলোর এগুলো একটু আধটু স্বামীর সাথে যেতাম কাজের থ্রুতে, তখন দেখতাম দিদি ম্যাড্রাসে একটা কিডনির জন্য ট্রেনে বাসে যাওয়ার সময় একটা কিডনি একটু রক্তর জন্য লোকে পাগলের মতো করছে, কিন্তু আমার কিডনির প্রয়োজন আমার মা রাজি হচ্ছে না। তার কারণ হচ্ছে ভয়, যে আমি কিডনিটা দিলে আমার কি হবে। কিন্তু কিডনি দেওয়া বা রক্ত দেওয়ার সাথে দিদি ভয়ের কোনো কারণ নেই। তার জলজান্ত উদাহরণ আমারই এখন 53 বছর বয়স। কারণ আমি 53 বছরে মনে করি আমি যতটা পজিটিভ এখনো আছি, অনেকেই এই কাজ করার পর থাকতে পারে না। তো আমি তখন সেই সময় খবরের কাগজে একটা কাটিং দেখি যে বি পজিটিভের কিডনি চাই। আমি ভেলোর গিয়ে আমার পুরো বডিটা একা চেক আপ করাই। চেক আপ করি, তাদের জিজ্ঞেস করি আমি কি একটা কিডনি দিতে পারি। তো তারা খুশি হয়ে বলেছিল যে হ্যাঁ পারেন, কিন্তু আপনি কিডনি দেবেন কেন অন্য কাউকে। আমি বললাম নিজের লোককে তো সবই দেওয়া যায়, তো আমি অন্য কাউকে কিছু দিতে চাই যেটা একটা স্মৃতি হয়ে থাকবে। তখন ওই ভদ্রলোক বারাসাতে থাকেন, 35 বছর বয়স, তার একটা ছোট্ট শিশু। আমার মনে হয়েছিল যে আমি কিডনিটা দিলে হয়তো একটা সংসার আমার জন্য আবার নতুন করে ফিরে দাঁড়াবে। তো এটা তো অবিশ্বাস্য, মানে তো না অবিশ্বাস্য হলেই এটাই বাস্তব। এবং এটাই বলতে আসতে দিদি, আপনি আমি বললে লোকে ভানবে না, আপনি বলুন যে একটা কিডনি দিলে তাতে কিছু হয় না। আমার এই মঞ্চে অনেক দিদিরা আসেন, অনেক রকম সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত। তারা অনেক ধরনের গল্প আমাকে বলেন, কত রকমভাবে কীভাবে সাহায্য করে, মানুষের পাশে দাঁড়ায়। কিন্তু সামান্য একজন গৃহবধূ হয়ে শুধু মানুষের পাশে দাঁড়ানোর কথা ভেবে এত বড় একটা ডিসিশন, একটা অচেনা মানুষের জন্য নিজের কিডনি ইচ্ছে দিয়ে দেওয়া, এই ঘটনার গল্প কিন্তু আমি কোনোদিনও শুনিনি। থ্যাংক ইউ সো মাচ। পাড়াতেই একজন থাকে, তার এরকম এই বছর 30-এর বয়স, তার কিডনিটা খারাপ হয়ে যায়।
তার বাবা এসে আমার বাড়িতে বসে আমায় দেখে আমার সাথে কথা বলে গিয়ে নিজের বুক ফুলিয়ে গিয়ে আমার প্রেরণাতে শুধু তিনি কিডনিটা দিয়েছে তার ছেলেকে। মানে এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, যে আমাকে দেখে একটা লোক অন্তত এগিয়ে গিয়ে তার সন্তানকে কিডনি দিয়েছে, লোকের দৌড়ে দৌড়ে ঘোরেনি। ডক্টর বলে আমাদের একটা কিডনির কোনো প্রয়োজন হয় না, সেই একটা কিডনি আমাদের কাছে এক্সট্রা থাকে সর্বদা। কোনো কারণে কেউ খুব অসুস্থ হয়ে গেলে তার একটা কিডনি হয়তো তখন লাগে, সেটা রেয়ার। লোকের দুটো কিডনি থাকলেই যে তারা অনেক ভালো আছে দিদি তা নয়, আমি একটা কিডনিতে তাদের থেকে অনেক বেশি ভালো আছি। আপনি কত বছর বয়সে সেটা করেছিলেন? আমি কিডনি দিয়েছিলাম তখন আমার 31 বছর বয়স, আর এখন আমার 53 বছর বয়স। পরিবার জানতো, পরিবারের সাপোর্ট পেয়েছিলেন? মাকে বলিনি, হাজবেন্ডের পুরো সাপোর্ট ছিল। আমি ওই ভেলোর গিয়ে যখন সমস্ত কিছু টেস্ট করালাম, এবং আমি যাকে কিডনি দেব তার সাথে টিস্যু, ব্লাড সমস্ত কিছু ম্যাচিং হতে হয়। কিডনি দেওয়ার পরে ডক্টর বলেনি কোনো রেস্ট্রিকশনে থাকতে? হ্যাঁ, আমাকে বলেছিল আপনি সিঁড়ি ভাইবেন না, আপনি ভারী কিছু করবেন না, আপনি একটু রেস্টে থাকবেন। আমি দিদি সব হ্যাঁ বলেছি, কিন্তু আমি কোনোটাই আজ পর্যন্ত মেনে উঠতে পারিনি। কারণ আমি জানি ওইভাবে বসে থাকলে বোধহয় আমাকে নিজেকে বেশি অসুস্থ মনে হয়। এবং আমি যখন কোর্টে যাই, আমাদের একটা কোর্টের পারমিশন নিতে হয়। হাইকোর্টে আমাকে জজ দেখেই জিজ্ঞেস করলেন যে আপনি কিডনি দেবেন? আমি বললাম হ্যাঁ দেবো। কেন দেবেন? যদি আপনার কিছু হয়। আমি যখন এখান থেকে বাড়ি যাব, আমার যে কিছু হবে না এই কথাটা কি আপনি লিখে দিতে পারবেন কোর্ট পেপারে? তাহলে আমি দেব না। এই কথাটা শোনার পরে মানে দিদি কি বলবো, নিমেষের মধ্যে উনি আমাকে সই করে দিয়ে বলছে এ নিন আপনার কাগজ। আমার যখনই যা হওয়ার তখন সেটা হতেই পারে, সেটা একটা কিডনি দেওয়ার জন্য নয়। একটা কিডনি দিলে ভেতর থেকে কতটা স্যাটিসফ্যাকশন থাকা যায় সেটা আমি জানি। তো ধরুন যেই পরিবারকে দিয়েছেন, যে পরিবারের পাশে আপনি দাঁড়িয়েছিলেন, সেই পরিবারের সাথে যোগাযোগ আছে? সেই পরিবারের সাথে যোগাযোগ তো খুব ভালোভাবে আছে, তবে ওরা তো এখন চাকরির ক্ষেত্রে, সেই ছেলে এখন ছোট্ট 1.5 বছরের ছেলে এখন বিদেশে চাকরি করছে। হয়তো যে যাওয়া আসা হয়ে দিদি উঠতে পারে না, আমাদের পক্ষেও সম্ভব হয় না। যোগাযোগ তো বজায় রয়েছে, সবচেয়ে বড় কথা অন্তরের যে যোগাযোগ, সেই যোগাযোগটা কিন্তু কেউ কোনোদিন বিচ্ছিন্ন করে দিতে পারবে না। কারণ আমার একটা শরীরের অংশ তাদের বাড়ির লোকের শরীরে এইভাবে গেছে, সেজন্য সেইটা কিন্তু কেউ কোনোদিন নিতে পারবে না দিদি। বিশাল বড় অবদান পাপিয়াদি। অনেক গল্প শুনেছি, আপনার গল্পটা শুনে সত্যি প্রেরণা পেলাম। জোরে হাততালি পাপিয়া সরকারের জন্য। ফ্যান্টাস্টিক, খুব ভালো থাকবেন। সমস্ত দর্শকদেরকে বলি, পাপিয়াদি যে কাজটা করেছেন আমরা সবাই কিন্তু সেই কাজটা করতে পারি, শুধু সেই মনোবলটা আমাদের দরকার এবং মানুষের পাশে দাঁড়ানোর সেই ইচ্ছেটা থাকা দরকার। হ্যাঁ একদম, মানুষকে ভালোবাসতে হবে, মনের ভেতর রাখতে হবে আমি পারি। একদম, আমি পারি না ভাবলে কিছু পারা যায় না, এবং নিজে সবসময় সুস্থ। এটা একদম, অসুস্থটা ভাবলে হবে না। আমি ওই জন্যই বলি যে সুস্থটা মন থেকে, একদম নিজের মন থেকে ভেবে নিতে হয়। আর সবচেয়ে ভালো কথা, আমি তো ভাবি সাজলে মন ভালো থাকে। আমি সারাক্ষণ সাজিয়ে গুজিয়ে সবার মতো নর্মালি থাকি, আমি কখনো বুঝিনি। এবং আমার আশেপাশের কেউ আমাকে দেখে বোঝে না আজও। যখন বলি কোনো কারণে যে আমার একটা কিডনি নেই, হ্যাঁ এও হয়, আমি বলি হ্যাঁ এটাও হয়, এটাই বাস্তব। আর সেটা বলার জন্য আজ আপনাদের এই জায়গাটা সত্যি ধন্য হলাম। থ্যাংক ইউ, ভালো থাকবেন পাপিয়াদি, সুস্থ থাকুন। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা একটু বুঝিয়ে দিই। একটা বোলের মধ্যে অনেকগুলো বল আছে, একটা বোল খালি আছে। তোমাদের প্রত্যেককে একটা করে পাইপ দেওয়া হবে, সেই পাইপ দিয়ে বলগুলোকে টানবে, বলটা আটকে যাবে পাইপের তলায়। খালি বলটার মধ্যে গিয়ে শ্বাসটাকে ছাড়বে, বলটা পড়ে যাবে। এইভাবে 30 সেকেন্ডসে কে সব থেকে বেশি বল ওই খালি বোলটার মধ্যে কালেক্ট করতে পারে, যে সব থেকে বেশি করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে পাপিয়াদি। ছটা হয়ে গেছে। সাতটা, খুব ভালো, চলো। আটটা, নটা, পাপিয়াদি 30 সেকেন্ডসে 9টা বল কালেক্ট করেছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Berger Home Shield, special partner Cucina Small Appliances।
টেরাকোটার কাজ করো তুমি মমতা? হ্যাঁ, নমস্কার দিদি। কিভাবে শুরু হলো এই কাজ? বর্ধমান জেলায় বাপের বাড়ি আর বাঁকুড়া জেলায় বিয়ে হয়েছে। আমরা 2 বোন 1 ভাই। বাপের বাড়ির আর্থিক অবস্থা না ভালো থাকার জন্য পড়াশোনা করাতে পারেনি, তার জন্য আমার বিয়ে দিয়ে দেয়, অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। শ্বশুর বাড়িতে এসে দেখি শ্বশুর মশাই এবং আমার স্বামী টেরাকোটার জিনিস তৈরি করেন। আমার স্বামীকে বললাম তোমার সঙ্গে জিনিস তৈরি করব। আমার স্বামী বলে কি যে তুমি তৈরি করতে পারবে এরকম? বাড়ির আর্থিক অবস্থা ভালো ছিল না বলে আমি বললাম যে পয়সাও তো চাই, মেয়ে হয়েছে, 2টো মেয়ে হয়েছে, এগিয়ে নিয়ে যেতে হবে। আমি বললাম হ্যাঁ পারবো, মনে জোর ছিল আর কি যে হ্যাঁ পারবো। তারপর আমার স্বামী বলল যে তাহলে ঠিক আছে, তো আমি জিনিস তৈরি করে দেবো। 4 ফুট সাইজের ঘোড়া, কোনো টেরাকোটার জিনিস, এই যে দিদি এরকম জিনিস, হ্যাঁ সব কিছু জিনিস তোমার হাতে বানানো? হ্যাঁ। বাহ, তো কতদিন লাগলো শিখতে? শিখতে 2 বছর। এখন আমি 20 বছর এই কাজ করি। স্বামী পুরো শিখিয়েছে? হ্যাঁ শিখিয়েছে, আমি দেখে দেখে শিখে গেছি। এবার মনে জোর ছিল না যে হ্যাঁ আমাকে করতেই হবে, করতেই হবে, তার জন্যই আমি শিখেছি। চাকার মধ্যে মাটিতে জিনিসটা তৈরি করে। আর এই মাটিটা কোত্থেকে আসে? এই মাটি দিয়ে বানানো? মাটিটা দ্বারকেশ্বর নদীর ওই মাটি ছাড়া হবে না? না, ওই মাটি ছাড়া হবে না। ও বাবা, কেন এরকম কেন? এটা এঁটেল মাটির দরকার, না হলে হবে না, মানে চিট থাকতে হবে, নাহলে এটা আটকে রাখবে না। এটা তো ছোট ছোট, মানে যেটা চাকার মধ্যে তৈরি করা হয় সেটা তো কুচো কুচো জিনিস তৈরি করা হয়, সেইগুলো সব কিছু নিয়ে যেখানে যা খাপ খাওয়াতে হবে সেখানে মাটি লাগে তো? হ্যাঁ প্রচুর মাটি লাগে, পাতলা খুব একটা ইয়ে, যেগুলো যেমন জিনিস সেগুলো তেমন তৈরি করতে হয়। তো মাটিগুলো কিভাবে কিনে নিয়ে আসো না তুলে নিয়ে চলে? না, তুলে নিয়ে আসা হয় না, মানে গাড়িটা ভাড়াটা তো দিতেই হবে দিদি। লোক মুনিশ করে গোল গোল করে চেলা করে এনে মাথায় করে তুলে তুলে নিয়ে আসে। তোমার মতো নিশ্চয়ই এরকম আরো অনেকে আছে? হ্যাঁ অনেকেই আছে, প্রচুর আছে। সবাই মানে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা এই কাজ করে সবাই এইভাবে মাটিটা করে হ্যাঁ মাটিটা ওরকম করে নিয়ে আসে, দিয়ে তারপরে হাতে এসে বানাতে শুরু করে। হাতে এসে প্রচুর খাটালি নিয়ে এসে আবার সেই যন্ত্র আছে সেটাকে মাটি করে কাটতে হবে। একটি কাঁকড় থাকা চলবে না, সেই জিনিসে কাঁকড় থাকা চলবে না, তাহলে যে চাকাটা ঘুরে না সেই চাকাটাতে তোলা যাবে না। মানে যে মাটিটা ভেঙে যে তুলবে, সরু করে লম্বা করে তুলবে, কাঁকড় থাকলে সেটা ভেঙে পড়ে যাবে। নরম মাটি তো, কাঁকড় প্রত্যেকটা বাছতে হয়, সেটা জল দিয়ে রেখে দিতে হয় সব মাটিটা। তারপরে বালি দিয়ে সেটা পায়ে করে মানে পিষতে হয়, পিষে সেটাকে মানে চাকাটার মাঝে একটা জায়গা আছে মাটিটা রাখার জন্য, সেটা এতটা হাইটে রাখে, দিয়ে সেটাকে জল দিয়ে চাকাটা ঘুরে তো জিনিসটা তৈরি করে। সব কিছু জিনিসগুলো তুলে মাটি দিয়ে মানে টিপনি দিয়ে হাতে তোলার পর সেটা রোদে নামাতে হয়, ঘুরিয়ে শক্ত করে নিয়ে এটাকে জুড়তে হয় হাতে করে, মানে মাটিটাকে টিপে টিপে সরিয়ে সরিয়ে জুড়তে হয়। আচ্ছা, জুড়ার পর এগুলো নকশা করতে হয়, মানে টানতে হবে। টানলে শক্ত না হলে এগুলো নকশা করা যাবে না। তারপর নকশা করার পর কাপড় ঢাকা দিয়ে জিনিসটা রাখতে হয়, নাহলে ফেটে যায়। ও বাবা, এটা ফেটে যায়, ফেটে গেলে তো নষ্ট হয়ে যাবে, মানে খুব মানে রোদে দেওয়া চলবে না বেশি, প্রচুর কষ্ট। সেটাকে রং দেওয়া হয়, রং দিয়ে রোদে নামানো হয়, আবার রোদে নামানো হয়। সেই জিনিসটা রোদে নামানোর পর সেটা পোড়ানোর একটা বিশাল এরিয়া, একটা জায়গা আছে উনুনের মতো, 4 ফুট সাইজে 3 ফুট সাইজে যে ঘোড়া, সেই ঘোড়াকে দড়ি দিয়ে সেই গর্তর মধ্যে নামাতে হয়। সূক্ষ্ম জিনিস না ভালো করে নামালে একটু লেগে গেলেই একটা জিনিস ভেঙে যাবে। এটা সাজানোর পর মানে ঠিকঠাক খাপ খাইয়ে সাজাতে হয়, জাল দেবার সঙ্গে যেন না হড়কে পড়ে যায়। পড়ে গেলে কি হবে, সেই জিনিসটা ভেঙে যাবে, তো গোটা শালটাই নষ্ট হয়ে যায় উনুনের মতো পোয়ানটায়। তো সেটাকে লেপে দিয়ে তারপরে 3.5 ঘন্টা ধরে 4 ঘন্টা ধরে জিনিসটাকে পোড়াতে হয়। এটা এমনই ভাবে পোড়াতে হবে একটু জায়গা যেন না কাঁচা না থাকে, মানে মাটি সাদা মাটি যেন না থাকে। সেই মাটিটা থাকলে কি হবে, সেই মাটিটা জল পেলে কিন্তু গলে যাবে, পুরো জায়গাটা পুড়তে হবে। তার জন্য 3 ঘন্টা থেকে 4 ঘন্টা পোড়ানো হয়। পোড়ানোর পর সেই জিনিসটাকে তার পরের দিনে সেই শাল থেকে বার করা হয়। বার করার পর এরপর অন্যান্য জায়গায় মেলা, পৌষ মেলায় বিক্রি করা হয়। এরকম কত জিনিস তৈরি করো এক একদিনে? 4 ফুটের ঘোড়া হলে 2টো, আর 3 ফুটের হলে 4টে, আর এরকম জিনিস 15, 20টা, 30টা। দুজনে মিলে করো? হ্যাঁ, দুজন মিলেই তৈরি করি। আর একটা জিনিস তো একবার হাত দিলে হয় না, একটা জিনিসকে কম করে 10 বার হাত দিতে হয়, কেননা একবারে কাঁচার থেকে একবারে পোড়ানো মানে বিক্রি পর্যন্ত। এই জিনিসগুলো যে বানাও মমতা, এগুলো তো আমার বিক্রি হয় কোথায়, কিভাবে বিক্রি করো? ময়নাপুরে, জয়পুর বিক্রি হয়, বিষ্ণুপুরে বিক্রি হয়, বাঁকুড়ায়। লোক কি তোমাদেরকে অর্ডার দেয়? তোমরা? হ্যাঁ, অর্ডারি মাল হলে বাড়ির থেকে নিয়ে যায়। আচ্ছা, আর যেগুলো তোমরা বিক্রি করো? আমরা যেগুলো বিক্রি করি মেলায় বসে বসে বিক্রি। সেগুলো তোমাদের নিজস্ব? হ্যাঁ, সেগুলো নিজস্ব। সেগুলো তোমরা নিজেরা নিয়ে যাও? হ্যাঁ, নিজেরা নিয়ে যাই, গাড়ি ভাড়া করে নিয়ে যাই। তো এত খাটনি, এত কষ্ট করো মমতা, দুজনে মিলে মাস গেলে কিরকম রোজগার হয়? মাস গেলে রোজগার যখন যেমন মেলার সময় ভালো হয়, শীতকালটা ভালো হয়। হ্যাঁ, শীতকালে ভালো রোজগার হয়, নাহলে বাড়িতে বাজার আছে, হাট আছে, হাটেতে বিক্রি হয়, হাঁড়ি
হাঁড়ি, তারপর কলসি, বোকা ভাঁড়, তারপরে আগ ভাঁড়, তাওয়া, এইসব জিনিসগুলো বিক্রি হয়, ওগুলো সবসময় বিক্রি হয়। আর এইসব জিনিস মেলায় নালাতে বিক্রি হয় না, অনুষ্ঠান বাড়ি ছাড়া বিক্রি হয় না। সেই এইভাবেই বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, এই 6 মাসের নাতনি। ছোট মেয়ে ব্যাঙ্গালোরে এখন নার্সিং করছেন। বাহ, 2 মেয়ে দাঁড়িয়ে গেছে নিজের পায়ে। হ্যাঁ, অসুবিধা ওইটা নেই। যদি পূর্ণ করতে পারি তাহলেই জানবো যে সার্থক এত কষ্ট সার্থক করা। হয়েছে। হ্যাঁ, সার্থক হবে। খুব ভালো মমতা, খুব ভালো লাগলো তোমার সাথে পরিচয়। এত কঠিন পরিশ্রম করে যাচ্ছে হ্যাঁ দিদি, এই পরিশ্রম মানে কি বলবো, আমরা করি মানে এই কষ্টটা মানে আমাদের জাতি ছাড়া কেউ করতে পারবে না। নিশ্চয়ই। আর সব থেকে বড় কথা, একদম যে কাজটা জানতে না, না, ছোট থেকে কিছু জানতাম না। আজকে 20 বছর হয়ে গেল এই কাজ করছো। হ্যাঁ, আমার হাজবেন্ড সবই জানে। শুধু হাজবেন্ড সব জানে না, আমার দিদিরাও সব জানে, সব পারে। ভালো থেকো মমতা। ঠিক আছে। Stop. ভেরি গুড। 8টা হয়ে গেছে। 9টা, 10টা, 11টা, 12টা। ভেরি গুড মমতা। 30 সেকেন্ডসে 12টা বল কালেক্ট করেছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, পাওয়ার্ড বাই বার্জার হোম শিল্ড, স্পেশাল পার্টনার কোচিন স্মল অ্যাপ্লায়েন্সেস। এবার শ্রাবণীদির সাথে কথা বলবো। আমি ছোট থেকে খুব আদরেই মানুষ হয়েছি, বাবা মার একমাত্র সন্তান ছিলাম। হঠাৎ একদিন আমার বাবা অফিসে যাবেন বলে রেডি হচ্ছেন, বাবা হঠাৎ সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হয়ে সেদিনই মারা যান। মাথার উপর আকাশ ভেঙে পড়ে। আমি একদিনেই হঠাৎ অনেক বড় হয়ে যাই। তখন থেকে আমার যুদ্ধ শুরু। একদিকে মা, একদিকে আমার পড়াশোনা, সব কিছু একা হাতে করে পরের বছর আমি পার্ট 1 পার্ট 2 একসাথে দিয়ে এমএসসি পাশ করি। এরপরে মা আমার বিয়ের জন্য চেষ্টা করতে থাকেন। সেই সময় আমার এক স্যার, ওনার মধ্যস্থতা একটা বিয়ে আমার হয়। তখন বুঝতে পারিনি, আমাদের তখন একটা পাশে অবলম্বন, একটা সহায়তার দরকার ছিল। সেই জন্য আমরা রাজি হয়েছিলাম সেই বিয়েটাতে। কিন্তু পরে দেখা গেল যে ব্যবসার নাম করে প্রচুর টাকা আমাদের থেকে তারা নেয়, কিন্তু সেটা পুরোটাই ব্যাড ইনভেস্টমেন্ট। কাজের কাজ কিছুই করেনি, বরং সেটা বিভিন্নভাবে অপচয় করে। এরপরে আমার ছেলে হয়। ছেলে হওয়ার পরে আমার প্রতি তো কোনোদিন কোনো দায়িত্ব কর্তব্য পালন করেনি, ছেলে হওয়ার সময়ও কোনো কর্তব্য পালন করেনি। তুমি সে সময় কোনো কাজ করতে? আমি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংস্থায় কাজ করি, বিদ্যুৎ তখনও ভবনে তাই আছি। করতে? হ্যাঁ, আমি তার বিয়ের অনেক আগে থেকেই চাকরি করি। আচ্ছা। তো এইভাবেই ছেলেকে নিয়ে মানুষ করা, বড় হওয়া। ছেলে এখন এসেছে, এখন বিটেক পড়ছে, পাশাপাশিও গোলপাক রামকৃষ্ণ মিশনে ফ্রেঞ্চ শিখছে। ছেলেকে এত কষ্ট করে মানুষ করেছেন শ্রাবণী, ছেলে প্রতি মুহূর্তে বুঝতে পারে যে মারি স্যাক্রিফাইস, মারি অবদান। হ্যাঁ, ছেলে খুবই ভালো, ছেলে পড়াশোনায়ও খুবই ভালো, আইসিএসসি আইএসসি দুটোতেই খুব ভালো রেজাল্ট করেছে। ভেরি গুড। এই পুরো জার্নিটাতে এত একার কষ্টতে কখনো স্বামীকে আর পাশে পাননি? না, কোনোদিন কোনো যোগাযোগই রাখেনি। जिंदगी हाँ थोड़े थोड़े फासले थे, कुछ तेरे कुछ मेरे, क्यों दरमियां আপনার সঙ্গে প্রবলেম ছিল, ছেলের সাথে তো ছিল না, ছেলের খবরও নেয়নি। কোনোদিন কোনো খবর নেয়নি। जो शिकायतों को कुछ तूने कुछ मैंने सुलझा। তা আপনি কাজটা করতেন বলে হয়তো আপনি সংসারটাকে টেনে নিয়ে হ্যাঁ, অবশ্যই অবশ্যই কাজ না থাকলে কি অসুবিধায় পড়তে হতো। অবশ্যই। সেই জন্য আমি সব দিদিদেরকে বলবো যে সবাইকে নিজের পায়ে দাঁড়াতে হবে। দুটো জিনিসই ভীষণ প্রয়োজন যে কোনো মেয়ের জন্য আজকের লাইফে, একটা বেসিক এডুকেশন এবং তারপরে নিজের পায়ে দাঁড়ানো। অবশ্যই। জীবনে কখন কি ঘটবে আমরা কেউ জানি না, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নিজের পায়ে দাঁড়াতে পারি। যেটা শ্রাবণীদি নিজের পায়ে দাঁড়িয়েছেন বলে আজকে সংসার, মা, সন্তান সবাই মানুষের মতো মানুষ হয়েছে এবং সবাই ভালো আছেন। ভালো থাকবেন শ্রাবণীদি, দেখবেন নিশ্চয়ই। আপনার এত কষ্ট, আপনার ছেলে নিশ্চয়ই একদিন মাথা তুলে দাঁড়াবে, নিজের পায়ে দাঁড়াবে এবং আপনি খুশি থাকবেন সবসময়। बह चला मुसाफिर कहाँ बह चला, बह चला স্টার্ট। শ্বাস ছাড়বেন, টানো।
30 সেকেন্ডে একটা বল কালেক্ট করেছে। এবার কথা বলবো অর্চনাদির সাথে। নমস্কার দিদি। সকলের পিসি কিভাবে হয়ে উঠলেন? আমরা 4 ভাই বোন। বাবা একটা ছোট্ট সরকারি চাকরি করতেন, খুব স্নেহে আমাদের 4 ভাই বোনকে মানুষ করেছেন। সেইভাবে চলতে চলতে আমি মাধ্যমিক পরীক্ষা দিই। মাধ্যমিক পরীক্ষার পরে আমরা 3 মাস ছুটি পেতাম। সেই সময় ছুটিটা আমি খুব এনজয় করে কাটাচ্ছি। একদিন দুপুরবেলা আমি বাড়ির দরজার সামনে বসে আছি। আমাদের বাড়িটা এমন জায়গায়, বাড়ির পেছনেই হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল, তার পাশেই হচ্ছে হরিজন কলোনি, অর্থাৎ যারা সুইপারে পোস্টে চাকরি করতেন তাদের কোয়ার্টার গুলো ছিল তার পাশে। হঠাৎ দেখে একটি ভদ্রমহিলা এসে আমাকে একদিন বলেন, এই কিছু সাহায্য করতো। আমি বলছি কেন? বলছে পয়সা যদি আমি না নিয়ে যাই আমার বড় আজকে মারবে। আমি বলছি মারবে কেন তোমাকে? বলে ও তো মদ খাবে, তার জন্য টাকা চাইবে। তো আমি তো দিতে না পারলাম, ও দে তোর বাথরুমটাই পরিষ্কার করি, আমাকে 10 টাকা দে। সেই সময় আমি বলি, তুমি সঙ্গে তোমার 2টো বাচ্চাকে নিয়ে ঘুরছো কেন? বলে এদেরকে কি করে মানুষ করবো, আমার কোনো ক্ষমতা নেই। আমি বলছি কেন, তাদেরকে তুমি স্কুলে ভর্তি করোনি? স্কুলে ভর্তি করেছিলাম, কিন্তু কে পড়াবে? কেউ পড়ায় না, আমরা পড়াশোনা জানি না যে তাদেরকে শেখাবো কিছু। তারা স্কুল যায় না, ঘুরে বেড়াচ্ছে আমার সাথে। আলাম ঠিক আছে, তুমি তাহলে তোমার 2টো বাচ্চাকে আমাকে কালকে থেকে একটা খাতার একটা পেন্সিল দিয়ে পাঠিয়ে দাও। বলছে দিদি আপনি পড়াবেন, খুব খুশি। তো পরের দিন ভদ্রমহিলা 2টো সন্তানকে নিয়ে এসে আমাকে দিয়ে গেছে। আমি তাদেরকে যথারীতি আমার ঘরে নিয়ে গিয়ে বসাচ্ছি। ওর মা ঘরে ঢুকতে দেবে না, যেহেতু তারা ওই সমাজের মানুষ। আমি বললাম কোনো কিছু না, তুমি আমার বাচ্চাকে ঘরে ঢুকাও। সেও মানুষ, আমিও মানুষ। আমি নিয়ে গিয়ে আমার খাটে বসিয়ে তাদেরকে পড়াশোনা শেখাচ্ছি। তারপরে দেখছি আরও 2-4টা ওদের আসে, ওরা উকি মেরে পালিয়ে যায়। ওরা সাহস করে উঠতে পারে না যে আমার বাড়িতে ঢুকবে বা আমাকে বলবে দিদি আমাকেও পড়াও। তা আমি একদিন ওদের বাড়িতে বললাম চল তোদের বাড়ি আজকে ঘুরে আসবো। এইভাবে তাদের পাড়ায় ঢুকলাম। ঢুকে প্রত্যেকটা বাড়িতে বললাম তোমাদের বাচ্চাগুলো এইভাবে ধুলো কাদা মাখছে, তুমি আমাদের বাড়িতে পাঠিয়ে দাও। আরও তো 2টো বাচ্চা যাচ্ছে, তাদের সাথে তুমি পড়বে। তখন এর মধ্যেও আমার পাড়ারও কয়েকটা বাচ্চা কাচ্চা ছোটো ছোটো তারা পড়তো। তাদের গার্জেনরা এসে বললো দিদি তুমি এটা কি করছো, ওদের সাথে আমার বাচ্চাকে পড়াতে। আমি বলছি তাহলে তুমি বাচ্চাকে আলাদা করে নিতে পারো। আমার কাছে সবাই সমান, আমি কিন্তু একই বিছানায় পড়াই, নিচে পড়াই, যেখানে পড়াই আমি একসাথে পড়াবো। যদি রাজি থাকো তোমার বাচ্চাকে পাঠাও, আর রাজি না থাকলে অন্য কোথাও পাঠাও। করে আমি হরিজন পাড়ায় ঘুরে ঘুরে দিদি প্রায় আমি যেতাম, বাচ্চা নিয়ে আসতাম। তাদেরকে বিনা পয়সায় পারিশ্রমিকে আমি মানুষ করেছি। এরকম ভাবে কত বাচ্চাকে পড়াতেন? 30-35টা ছিল তখন ছোট বাচ্চা। কত বছর আগের কথা? 85-86 কথা বলছি আমি। এইভাবে বিনা পয়সায় এখনো পড়িয়ে যাচ্ছি, আমি বন্ধ করিনি। আচ্ছা, কাউর থেকে কোনো পারিশ্রমিক নেন না? না। কিন্তু যখন বিনা পারিশ্রমিকে পড়াচ্ছেন তাহলে সংসার চলতো কিভাবে? রোজগার আসতো কোত্থেকে? আমার বাবা চাকরি করতেন, বিয়ের আগে তো কিছু ভাবিনি রোজগারের জায়গাটা। তারপরে বিয়ে করি, তখন আমার স্বামীও অল্প রোজগার। তারপরে দেখলাম যে স্বামীর কিছু অর্থনৈতিক অঘটন করছে, তখন আমি কি করলাম। হাজবেন্ড কি করতেন? ক্লার্ক, মানে মডেলই করে, উকিলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মুহুরির কাজ করেন। হ্যাঁ, তখনও তারও ইনকাম অতটা ছিল না। হ্যাঁ, তখন আমি যারা পয়সা দিতে পারবে যে সমস্ত ঘরের, তাদেরকে একটা টাইম করলাম, তাদেরকে আমি পয়সার বিনিময়ে পড়িয়েছি। আর যারা পয়সা দিতে পারবে না তাদেরকে আমি আর সকালে বা বিকেলে একটা আলাদা টাইম করেছিলাম, তাদেরকে আমি সেইভাবে পড়িয়েছি। একদিন সকালবেলায় আমার হাজব্যান্ড গল্প করতে করতে বলছে জানো তো আমার একটা লাইসেন্স আটকে যাচ্ছে। আমি বলছি কেন? বলছে আমি তো মাধ্যমিক পাস না, যদি মাধ্যমিক পাস হতাম তাহলে আমার ইনকামও বাড়তো, লাইসেন্সটা হলে আমার ইনকামটা বাড়তো। আমি বলছি তুমি তাহলে পরীক্ষা দাও। বলছে আমার এখন এজ হয়ে গেছে, আমি পরীক্ষা দেবো? আমি বলছি পড়াশোনায় কোনো লজ্জা নেই। অনেক বুঝিয়ে দিদি তাকে একটা ইনস্টিটিউটে ভর্তি করেছিলাম। আচ্ছা, হ্যাঁ, ভর্তি করে আমি নিজে বাড়িতে তাকে পড়িয়ে মাধ্যমিক পাস করেছি। বরকে? হ্যাঁ, মানে বাচ্চাদেরকেও পড়াতেন, তার সাথে বরকেও পড়াচ্ছেন। বাহ, ভালো তো ব্যাপারটা। বর কি বলে? ম্যাম বলে ডাকে না দিদি বলে ডাকে? দারুণ ব্যাপার, খুব ভালো। তারপরে পড়াশোনাটা এগোলো না কেন বরের? লজ্জা পাচ্ছে। এখন আমার বলছে যে যদি আমি আরো পড়তে পারি না, এবার আমি ওকালতিটা পড়বো। আমি দাঁড়া ওটারও ব্যবস্থা করবো। আপনি তো আছেন, করুন। 85 সাল থেকে পড়াচ্ছেন, যেসব বাচ্চারা তখন নিশ্চয়ই বড় হয়ে হ্যাঁ, গেছে। যাদের আমি পড়িয়েছি তাদের ভাস্তা ভাস্তি এখন আমার কাছে পড়ছে। তাই নাকি? হ্যাঁ। বাহ, তারাই আমাকে পিসি বলে ডেকেছে, তারাও পিসি ডাকে। তারাই পিসি বলে ডাকে হ্যাঁ, সবাই। তার ছেলেমেয়েরাও পিসি ডাকছে, এখন পিসির লাইন আমি। দিদি আমি এই মঞ্চ থেকে একটা বার্তা দিতে চাই। আমার পাড়া বা পাড়ার আরো আশেপাশে যারা আছে তারা যদি ভেবে থাকে যে অর্থের অভাবে কোনো বাচ্চাকে আমি পড়াতে পারছি না, তারা যেন আমার কাছে আসে। বাহ, খুব ভালো, খুব ভালো অর্চনা দি। আপনার মতো মানুষ যদি গ্রামে গ্রামে থাকে তাহলে আর কোনো চিন্তা হয় না কোনো মানুষের। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ। চেষ্টা করছি। হ্যাঁ।
অর্চনা দি 30 সেকেন্ডে 8টা বল কালেক্ট করেছেন। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মমতা 20 পয়েন্ট, সেকেন্ড পজিশনে আছে পাপিয়া দি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে অর্চনা দি 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে শ্রাবণী দি 5 পয়েন্টস। মমতার পছন্দ কিচেন ক্যাবিনেট, পাপিয়া দির পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে টিভি ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। অর্চনা দির পছন্দ রাইস কুকার, শ্রাবণী দির পছন্দ মিক্সার গ্রাইন্ডার। সকলের জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে মিনি গেট চা। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট মেঘলা। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। আজ জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, বাঁশি নিয়ে আয় আর হাসি নিয়ে আয়, বাঁশি নিয়ে আয় আর হাসি নিয়ে আয়, যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, ফাগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়। গানে বাঁশির সাথে আর কি নিয়ে আসার কথা বলা হয়েছে? বলো শ্রাবণী দি। হাসি। একদম। 5 পয়েন্ট। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার। অনেকগুলো অক্ষর টিভি স্ক্রিনে ঘুরবে, একটা অক্ষর এসে আটকে যাবে। সঙ্গে সঙ্গে বাজার প্রেস করবে, আমি বলবো না, সঙ্গে সঙ্গে প্রেস করে ওই অক্ষর দিয়ে গান শুরু করবে। পাপিয়া দি। তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা। ওকে 5 পয়েন্ট পাপিয়া দি। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার। একটা গান হয়ে যাক। তুমি আর, তুমি আর, তুমি আর নেই, সে তুমি, জানি না, জানি না কেন এমন হয়, জানি না, জানি না, জানি না কেন এমন হয়, তুমি আর নেই, সে তুমি, তুমি আর, তুমি আর, তুমি আর সে তুমি। এবার 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ক্যাসারোলের সেট। একটা গানের শীষ দিয়ে ও শোনাবে। কি গান সেটা বলতে হবে, বাজার প্রেস করে আমি বলার পর। বলো শ্রাবণী দি। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। একদম 5 পয়েন্ট। সঙ্গে ক্যাসারোলের সেট। এই সুনিতা গানটা। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना, जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना, अरे उड़लाई उड़लाई ओ, उड़लाई उड़लाई दी, उड़लाई उड़लाई ओ, उड़लाई उड़लाई दी। 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে টি সেট। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায়
গানের কথা অনুযায়ী আপনহারা কি? বলো শ্রাবণী দি। প্রাণ। 5 পয়েন্টস। সঙ্গে টি সেট। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সার্ভিং স্পুনের সেট। টিভি স্ক্রিনে প্রশ্ন আসছে, 3 জন গায়িকার ছবি ঘুরবে, একজন গায়িকার ছবিতে সে আটকে যাবে, বলো বলবো না, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই গায়িকার কোনো গান শোনাতে হবে। হোক। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি, দিবি বলে তাল পাটালি, জানি তোর জারি জুড়ি। শ্রাবণী 5 পয়েন্ট, সঙ্গে গিফট হচ্ছে সার্ভিং স্পুনের সেট। একটা গান হয়ে যাক। La 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 तू है वही दिल जिसे अपना कहा, तू है जहाँ मैं हूँ वहाँ, अब तो ये जीना तेरे बिन है सजा। ओ मिल जाए इस तरह दो लहरें जिस तरह, हो मिल जाए इस तरह दो लहरें जिस तरह, फिर हो ना जुदा, हाँ ये वादा रहा। तू है वही दिल जिसे अपना कहा, तू है जहाँ मैं हूँ वहाँ, अब तो ये जीना तेरे बिन है सजा। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। এই রাউন্ডটা হচ্ছে হেডফোন রাউন্ড। তোমাদের কানে হেডফোনে গান বাজবে, সময় পাবে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে ঠোঁট নাড়া দেখে শব্দগুলো চিনতে হবে, প্রত্যেকটা সঠিক শব্দ চেনার জন্য 2 পয়েন্ট করে পাবে। পাপিয়া দি আগে খেলবেন, হেডফোনটা পরে ফেলুন। নিজেকে কি মনে করো? আমি মিস ক্যালকাটা, চাই না দিতে টিপ। এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক। আমি মিস ক্যালকাটা। শাশুড়ি। শাশুড়ি। দুনিয়া। দুর্গা। দুনিয়া। 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 ফুলকপি। ফুলকপি। পরিবার। পূর্ণিমা। পরিবার। পরিবার। যোগাযোগ। 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 ইয়েস। দুনিয়া। রিনা, কিছু বুঝতে পারছি না। খুব ভালো, 4টে পেরেছেন, 8 পয়েন্টস। একটা পারেননি, সেটা হচ্ছে দুনিয়া। সরি। মেলায় যখন কেউ না আসে তখন কি বলো? তোমার দেখা নাই। চাকা। চাকা। টেরাকোটা। টেরাকোটা। বারান্দা কুমোর। 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 বসে দুপানা চাই রে, খড়। 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 ঘর। দুপানা চাই রে, গরম চাই। পুঁই শাক। পরিষ্কার। আমি খবরের কাগজ নিয়ে বসে পুঁই শাক। কলিং এর ঘন্টা শুনে ছুটে খড়। খড়। ঘর। ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, দারোয়ানদা খড়। সে তোমার দেখা ফল। খড়। চল। 3টে পেরেছো, 6 পয়েন্টস। যেই দুটো পারলে না, একটা ছিল পুঁই শাক, আরেকটা ছিল খড়। খড়। এখন কি মনে হয় জীবনে? জীবনে কি পাবো না, ভুলে
ভুলেছি সে ভাবনা। কি পান্নে কি পাবনা ভুলেছি সে ভাবনা সামনে চাকরি, চাকরি, কি আসলে কি নকল সোনা ঘু ঘু, দুল, ঘু ঘু, দুল, মুড়ি ঘন্ট, মুড়ি ঘন্ট, পরিশ্রম, কি নকল সোনা মুড়ি ঘন্ট, পরিদর্শন, যদি সব ছাড়িয়ে সন্তান, সন্তান, মারিয়ে হারাব লাইট, 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 লেজ, সব ছাড়িয়ে ঘু ঘু, দোদুল, খুশিতে যাই শুধু হারিয়ে শ্রাবণীদি দুটো পেরেছেন 4 পয়েন্ট। যে তিনটে পারেননি সেটা হচ্ছে ঘু ঘু, মুড়ি ঘন্ট এবং লাইট। সে কি আসলে কি নকল সোনা বর এখন কি বলে সারাদিন? আমি একটা শিষ্ট পত্নী নিষ্ঠ ভদ্রলোক। একটি নিয়ে গলত ধর্ম ডিউ পাটেতে নেই কলো পয়সা, 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 নেই কলো স্কুল, আমি একজন স্কুল, টিউশন, নিষ্ঠ ভদ্রলোক স্কুল, বুঝতে পারছি, স্কুল, পিসিমা, বিদ্যা, পিসিমা, বাচ্চা, বাচ্চা, পাঠশালা, তোমরা প্রেমে পড়তে পারো ওদের চলন বল বাচ্চা, পাঠশালা, বাচ্চা, ভুরুর বাঁকা পড়শোনা, পারে তোমার খাতা বই, খাতা কলম, আমি জানি আসলটা কি কোনটা খাতা বই, খাতা বই, আমি একজন শান্ত শিষ্ট পিসিমা, মাস্টারমশাই, একটি নিয়েই গলত ধর্ম দুটো পেরেছো 4 পয়েন্ট। যে তিনটে পারোনি শোনো, স্কুল, পিসিমা তোমার নাম, নেই কলো আর ছিল বাচ্চা। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে পাপিয়াদি 8 পয়েন্টস। আসুন পাপিয়াদি। রোচক এগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার রুটি মেকার পাপিয়াদির জন্য। সেকেন্ড পজিশনে মমতা 6 পয়েন্টস। মমতার জন্য চন্দ্রাস চন্দ্রবতী হেয়ার রুটের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার এবং চন্দ্রাবতীর নিজস্ব প্রোডাক্টের গিফট হ্যাম্পার। থার্ড পজিশনে দুজন, শ্রাবণীদি এবং অর্চনাদি, দুজনেই 4 পয়েন্টস। দুজনেই চলে এসো। অর্চনাদির জন্য সার্ভিং ট্রের সেট এবং শ্রাবণীদির জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফিরে এলাম ব্রেকের পর। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমান। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। সকলের জন্য রয়েছে রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড ভালো থেকো। আপনি অথবা আপনার পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। প্রথম প্রশ্ন টিভি স্ক্রিনে আসছে, রাইট আনসার দিলে গিফট পাবে আয়রন প্লাস আয়রন টেবিল, বেল, আসন, বেগুন। প্রত্যেকটা থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাবে। এবার বলো মমতা। বেসন, 20 পয়েন্ট। সঙ্গে আয়রন প্লাস আয়রন টেবিল। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিহান্ট কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। তোমার পিসি শাশুড়ি, তার একমাত্র ভাই, তার একমাত্র ছেলে তোমার কি? এবার বলো পাপিয়াদি। আমার বর, বোঝাও। আমার পিসি শাশুড়ি, তার ভাই হচ্ছে আমার শ্বশুর, আর শ্বশুরের একমাত্র ছেলে মানে আমার বর। 20 পয়েন্ট। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। চাঁদ উঠলে নাচ তার, সোনামণির বিয়ে, বিষ্ণুপুরের সুনামধন্য পোড়া মাটি দিয়ে। এবার বলো শ্রাবণী দি। ঘোড়া, 20 পয়েন্ট।
সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে উপাসনা মাস্টার জলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। পাশাপাশি ক্লু ব্যবহারে যা চাই নতুন বন্ধু পেয়ে যায়। ওপর নিচে ক্লু দিদিরা কাজ করে যান সাজানো গোছানো নিখুঁত পান। এবার বলো শ্রাবণী দেব। আন্তরিকতা, পরিপাটি। ভেরি গুড 20 পয়েন্টস। সঙ্গে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে 24 ইঞ্চেস এলইডি টিভি। এই মুহূর্তে পাপিয়াদি স্কোর 48, মমতা স্কোর 46, শ্রাবণী দি স্কোর 69। দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে তোমরা 3 জন আছো, 4 জনেই খেলতে পারবে। যে উত্তর দেবে সে আজকের উইনার। 30 পয়েন্টসের আনসার। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। এবার বলো প্রথম সুযোগ চলে গেল, 30 পয়েন্টস চলে গেল। এবার খেললে 20 পয়েন্ট, নচেত -10। কিছু অক্ষর যোগ হয়েছে। এবার বলো পাপিয়াদি। সকলে আমরা সকলের তরে। 20 পয়েন্ট। সঙ্গে 24 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্নের উত্তর দিয়ে পাপিয়াদি স্কোর দাঁড়ালো 68। কিন্তু শেষ প্রশ্নে যাওয়ার আগে যার স্কোর সব থেকে বেশি ছিল সেই আজকের উইনার। আজকে দিদি নাম্বার 1 শ্রাবণী দি উইথ 69 পয়েন্টস। নিন এটা আপনার অর্চনা দি, পাপিয়াদি, মমতা। উইনারের ট্রফি শ্রাবণী দি। দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1 এর স্যার। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াতের তরফ থেকে সোনার হার। মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট হ্যাম্পার। আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে গিফট ভাউচার। সকলের জন্য রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। মিয়া আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। মিয়া আমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। সকলের থেকে বিদায় চাইছি, দেখা হবে আগামীকাল। ভালো থাকুন সবাই। এরপরে আপনারা দেখবেন আলো ছায়া।